যেটা করব বলে দেই, প্রথমে আমি শর্টলি টোটাল রাইটিং এর একটা ব্রিফ বলবো, এরপরে রাইটিং টাস্ক 2 তে ডিটেইল যাব, ঠিক আছে? আচ্ছা, টাস্ক 2 টাস্ক 1 কি সেটা আসতেছি। একেবারে মনে করেন আপনি রাইটিং আইএলটিএস জানেন না, ফর দ্য টাইম বিং আপনি ভুলে যান যে আপনি আইএলটিএস এর রাইটিং কি এটা আপনি কিছু জানেন না। আজকে আপনি সব কিছু নতুন করে শিখবেন, অর্থাৎ এই ক্লাসটা যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আই হোপ রাইটিং কি, আইএলটিএস রাইটিং এ কি কি থাকে, আমাকে কি কি ব্যাটল করতে হবে, সেই জিনিসগুলো একটা টোটাল ধারণা ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ইন বিটুইন আপনার কোশ্চেন থাকলে আপনি অবশ্যই হাত তুলবেন। সো বেসিকলি IELTS writing is a 1 hour টেস্ট, 1 ঘন্টা টেস্ট। IELTS শুরু হয়, আমরা এর আগেও বলেছি, লিসেনিং দিয়ে, followed by reading and writing, regardless of CBT, which means computer based test, or paper based exam. It's all same. You have to start with listening, followed by reading 1 hour, and then writing 1 hour. সো খেয়াল করেন, আপনি যখন লিসেনিং দিবেন আধা ঘন্টা, এরপরে আবার 1 ঘন্টা রিডিং দিবেন, তারপরে আবার রাইটিং দিতে যাবেন, অলরেডি ইউ আর এক্সস্টেড। কিপ ইন মাইন্ড, আইএলটিএস ইজ এ মেন্টাল এক্সাম আমার মতে। হ্যাঁ, কেন মেন্টাল এক্সাম? এই যে আপনি একটা প্রেশার নিচ্ছেন, আমি যেমন বলতেছিলাম যে ডিপার্টমেন্টে মইনুর আজকে নাই মনে হয়, যে আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ছিলাম আমাদের জাহাঙ্গীরনগরে, এবং 4 ঘন্টার পরীক্ষা ছিল, ইয়ারলি একটা পরীক্ষাই তো। এটা আমার কাছে এক হিসাবে খুব বোরিং, কারণ আমি পরবর্তীতে ডেভেলপমেন্ট স্টাডিজে বিইউপিতে মাস্টার্স করেছি এবং দেখেছি যে সেমিস্টার আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হয়েছে। আমি এটা কেন শেয়ার করছি? কারণ হচ্ছে যে এট এ টাইম যখন আপনি লম্বা সময় পরীক্ষা দিবেন, ইট ইজ রিয়েলি হার্ড ফর এনিওয়ান, আপনি হন আমি হই যেই হই, যখন লম্বা সময় পরীক্ষা হয় তখন স্ট্রেসটা বেশি লাগে। কেন বলছি এই কথা? কারণ রাইটিংটা অলরেডি লিসেনিং দিবেন, আপনি একটা এক্সামের ট্রমার মধ্যে আছেন, রিডিং দিবেন, এরপরে যাই আবার রাইটিং দিবেন এট এ টাইম, কিন্তু আপনার কিন্তু কোনো ব্রেক নাই, যে এরকম না যে আপনি একটা ব্রেক পাচ্ছেন। আচ্ছা, রাইটিং এ 2টা পার্ট থাকে, পার্ট 1 এবং পার্ট 2। তো 20 মিনিটস আর 40 মিনিটস লেখা মানে যে এরকম যে পার্ট 1 এর জন্য আপনাকে 20 মিনিটস দিবে এরকম না, এটা রিকমেন্ডেড। সাধারণত বেশিরভাগ লোক বলে এরকম, হ্যাঁ, কারণ কি দেখেন, পার্ট 1 এ আমাকে মিনিমাম 150 ওয়ার্ড লিখতে হবে, আর পার্ট 2 তে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে। আমি যদি এর কম লিখি তাহলে আমি পেনাল্টি খাবো, বাট আমি যদি এর বেশি লিখি নো প্রবলেম। তার মানে কি আমি 2000 ওয়ার্ড লিখবো? 2000 ওয়ার্ড কি আপনি লিখতে পারবেন এত অল্প সময়ে? আসলে সেটাও একটা অকল্পনীয় ব্যাপার। আপনাকে একটা লিমিট দিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস ফর পার্ট 1 or task 1 and 250 words for part 2 or task 2। এখন দেখেন স্কোরিংটা কিভাবে হয়। আপনার দেখেন 2/3 of your score will be count down from part 2, while 1/3 will be encountered for part 1। তার মানে কি, পার্ট 1টা পার্ট 2 এর চেয়ে সিগনিফিকেন্স কম রাখে, কারণ এখানে পোর্শনও কম, মার্কও কম। এখানে পোর্শন বেশি, মার্কও বেশি, ঠিক আছে? তাহলে পার্ট 1 এবং পার্ট 2 দুইটা একসাথেই আমাকে দিয়ে দিবে, টোটাল 1 ঘন্টার এক্সাম থাকবে। আমি যদি মনে করি পার্ট 2 তে আমি 50 মিনিট দিব আর 10 মিনিট আমি পার্ট 1 করব, ইউ ক্যান ডু ইট, ইটস ইওর চয়েস, ইটস ইওর চয়েস। ইউ ক্যান ডু লাইক 30 মিনিটস 30 মিনিটস, বাট রিকমেন্ডেড এইভাবে বলে কারণ এখানে 250 ওয়ার্ড, এখানে 150 ওয়ার্ড। সো এরকম একটা সেন্স গ্রো করা বাসায় প্র্যাকটিস করে, যে আমি 40 মিনিটে আসলে 250 না, ধরেন 270 থেকে 300 ওয়ার্ড এরকম লিখতে পারি। আমি আপনাদের একটা মজার জিনিস শেয়ার করি। রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম, কারণ আই এম স্ট্রাগলিং টু গেট 8 ইন মাই রাইটিং, অ্যাজ আই সেড বিফোর। আমি 8 পাওয়ার জন্য কিন্তু আমি স্ট্রাগল করছি রাইটিংয়ে। রাইটিংয়ে 8 পাওয়াটা বেশ টাফ। যাই হোক, রাইটিং এ একটা ছেলে, আমি মিডল ইস্টের কোনো কান্ট্রির একজন, সে 8 পেয়েছে এবং সে অ্যাবাউট 800 ওয়ার্ড লিখেছে ইসের মধ্যে, 800 ওয়ার্ডস। ওকে, সো বেশি ওয়ার্ড লিখলেই বেশি নাম্বার পাবো ব্যাপারটা এরকম না, বেশি ওয়ার্ড লিখলে বেশি ভুল হবে, এটাও মাথায় রাখেন। সো কেউ যদি 9 বা ওরকম চিন্তা করেন তাদের হিসাবটা ডিফারেন্ট, কিন্তু আপনি যদি 7 or 7 অফ চিন্তা করেন তাহলে 300 ওয়ার্ড এসের জন্য ইজ ফাইন, বাট মেক শিওর ইটস error free. Most of the sentences are error free. It's a very significant one. আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরের কথা বলেছি, ব্যান্ড ডেসক্রিপ্টর কে কে দেখেছেন আজকে? আমি বলে দিয়েছিলাম ব্যান্ড ডেসক্রিপ্টরটা একটু দেখে নেবেন। কেউ দেখেছিলেন আজকে? বলেন। আর ব্যান্ড ডেসক্রিপ্টর কি? আমি এটা বারবার জিজ্ঞাসা করতেছি, কারণ কোন আইএলটিএস কোচিং আপনাকে ব্যান্ড ডেসক্রিপ্টর বলবে না। বলেন ব্যান্ড ডেসক্রিপ্টর কি? দেখছিলাম ভাই। দেখছিলেন, এক্সেলেন্ট। ওকে, বলেন এটা কি?
আমাদের যে 1 থেকে 9 পর্যন্ত যে উম, মূল্যায়ন করা হবে যে জি স্কেলে, জি জি। আর সেখানে বিভিন্ন 4টা পার্ট আছে। হুম হুম। 4টা পার্টের এই 1 থেকে 9 এই 0 থেকে আসলে 0 থেকে 9 পর্যন্ত স্কেলে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে আমাদের যে মূল্যায়ন করবে, ওইটা ডেসক্রিপশন সহ যে দেওয়া আছে ওইটাই ব্যান্ড ডেসক্রিপ্টর। ওইটাই। জি, তাহলে ব্যান্ড ডেসক্রিপ্টর আমাদের জানাটা খুব জরুরি, কারণ ব্যান্ড ডেসক্রিপ্টর ছাড়া আমি জানি না হাউ আই অ্যাম গোয়িং টু বি মার্কড অন দ্য এক্সাম ডে। আমি এক্সাম ডেতে কিভাবে মার্ক হবো এটা যদি আমি নাই জানি, তাহলে এটা কি খুব স্মার্ট অ্যাপ্রোচ? এটা খুবই একটা পুর অ্যাপ্রোচ যে আমি জানি না আমাকে কিভাবে মার্ক করবে। তো এই চারটা কি কি দেখেন: টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স অ্যান্ড কোহিজন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এই চারটা জিনিস হচ্ছে 25% করে মার্কস ক্যারি করবে যখন আমি লিখবো। তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট কি? ডু ইউ অ্যান্সার এভরি পার্ট অফ দ্য কোশ্চেন? আপনি কোশ্চেনের সব পার্ট কি অ্যান্সার করেছেন? কোহেরেন্স এন্ড কোহেশন কি? ক্যান দ্য রিডার আন্ডারস্ট্যান্ড ইউর টেক্সট ইজিলি? অর্থাৎ আপনার লেখা কি ঠিকভাবে বুঝতে পারছে? ডু ইউ লিঙ্ক ইউর আইডিয়াস? আপনি কি লজিক্যাল প্রোগ্রেশন হয়েছে কিনা? অর্থাৎ আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্স কি হঠাৎ করে আকাশ থেকে আসলো এরকম, নাকি একটার সাথে একটা লিঙ্ক আপ আছে? লেক্সিক্যাল রিসোর্সটা কি? ডু ইউ ইউজ এ ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস কারেক্টলি? অর্থাৎ আপনি ভ্যারিয়েশন অফ ওয়ার্ডস, চয়েসেস অফ ওয়ার্ডস, ওই পার্টিকুলার কনটেক্সটের প্রপার ওয়ার্ডসগুলো কি আপনি ইউজ করেছেন কিনা? Grammatical range and accuracy কি? How many different structures do you use and do you make mistakes? Like as I said before today, write 10 complex sentences, 10 types of 10, not 10 types of different variation. Like at least you already know at least 5 6 complex sentences for example, right? আপনি অলরেডি জানেন। এই হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টর, এটা দিয়ে আপনাকে রাইটিং এ মার্ক করা হবে। টিচার এইটাতেই কোনোটাই টাস্ক অ্যাচিভমেন্টে আপনাকে 9 এর মধ্যে আপনাকে হয়তো বা 6 দিল, আরেকটা আপনাকে 8 দিল, আরেকটা আপনাকে 5 দিল। এইটা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টর। সো ব্যান্ড ডেসক্রিপ্টরটা প্রিন্ট করে ঘরের মধ্যে তাবিজের মতো টানায় রাখবেন কয়েকদিনের জন্য, পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত। ওকে, এবার আসেন একাডেমিক। যেহেতু আমাদের এখানে সবাই একাডেমিক, আমি যতটুকু জানি কেউ জেনারেল ট্রেনিং অর্থাৎ স্কিল মাইগ্রেশন কেউ করতে চাইলে আমাকে আলাদাভাবে বলবেন, তাদেরকে আমি রাইটিং পার্ট 1টা দেখিয়ে দিব। বেসিকলি আইএলটিএস দুই ধরনের হয়, আমরা অনেক আগেই বলেছি, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং মডিউল। ইউকেভিআই আইএলটিএস নিয়ে আমি কথা বলছি না, মেইনলি দুই টাইপ হয় ইন জেনারেল, academic এবং general training module. If you want to pursue your higher studies, for example, undergrad, masters, PhD, MPhil, whatever it is, if it is related to academic, even professional degree, you have to go for the academic writing. Like registration করার সময় আপনি academic writing registration করবেন, writing না academic registration করবেন। তো মেইন ডিফারেন্সটা এই জায়গাটাতেই, অর্থাৎ একাডেমিকের ক্ষেত্রে পার্ট 1টা হচ্ছে একটা এরকম লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, টেবল, প্রসেস, কম্বিনেশন, ম্যাপ, এই জিনিসগুলো পার্ট 1 থেকে 150 ওয়ার্ডে। আর যদি এটা জেনারেল ট্রেনিং মডিউল হয় সেখানে থাকে লেটার। সো জেনারেল ট্রেনিং মডিউল যেহেতু আমাদের না, ওটা নিয়ে আমরা বেশি ডিটেল কথা বলবো না, একাডেমিক নিয়ে আমরা বেশি কথা বলবো। তো এই বিভিন্ন ধরনের জিনিস থাকে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর আজকে কেউ আছেন? মইনুর ছাড়া, মইনুর তো এমনি মনে হয় পরীক্ষা বলতেছিল, পরীক্ষা 11 তারিখ মনে হয়, মনে হয় কেউ নাই, স্ট্যাটের মনে হয় পরীক্ষা মরীক্ষা চলতেছে। তো মেইনলি এগুলো স্ট্যাটিস্টিক্যাল চার্ট আর কি। এই পার্ট 1-এ স্ট্যাটিস্টিক্যাল চার্ট থাকে কেমন, যেমন এটাকে বলে লাইন গ্রাফ। দেখেন একটা লম্বা লাইন, আমরা এরকম বিভিন্ন গ্রাফ দেখি না, বিশ্লেষণ করে যে দেখেন নাম্বার অফ ইউনিভার্সিটি এনরোলমেন্টস ইন অ্যাকাউন্টিং, এবং দেখেন ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড। নিউ সাউথ ওয়েলস হচ্ছে অস্ট্রেলিয়ার একটা জায়গা, ভিক্টোরিয়া একটা জায়গা, কুইন্সল্যান্ড একটা জায়গা। এই যে এটা আমাদের এরকম দেয়া আছে, এখানে যে দেখেন এই ডট ডট, প্রথমে যেটা ডট গ্যাপ দিয়ে এটা হচ্ছে ভিক্টোরিয়া, মোটা দাগ দিয়ে যেটা এটা হচ্ছে নিউ সাউথ ওয়েলস, আর লম্বা অর্থাৎ কোনো মাঝখানে গ্যাপ নাই এটা হলো কুইন্সল্যান্ড। এখানে কত সালে কতজন স্টুডেন্ট কিভাবে এনরোল করেছে অ্যাকাউন্টিং এ সেটার একটা জিনিস দেয়া আছে। এটা দিয়ে আপনাকে বলবে যে তুমি এটার 150 ওয়ার্ডের মধ্যে এটার একটা সামারি লিখে দাও। তখন আপনার এটা দেখে আপনার লিখতে হবে যে এত সালে 1990 সালে অ্যাবাউট 3000 স্টুডেন্ট ছিল, কোথায়, এই যে কুইন্সল্যান্ডের জন্য, ওয়াইল আপনার ভিক্টোরিয়ার জন্য কত ছিল। এগুলো আমরা আরো ডিটেল বর্ণনা যখন যাব তখন আমরা বলবো। এই জন্য বললাম যে সামারি হিসাবে আমি কিছু জিনিস দেখিয়ে দিব যে আমরা আসলে কি কি পেতে যাচ্ছি ইন রাইটিং টাস্ক, ওয়েদার ইটস টাস্ক 1 অর টাস্ক 2। ওকে, এটা এরকম হতে পারে বার গ্রাফ। দেখেন 90 সাল, 95 সাল, 2000, হ্যাঁ, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া। দেখেন একদম কালো যেটা সেটা হচ্ছে ফার্স্ট স্টেটটা, অর্থাৎ 1990 সালে। 90 সালে এখানে ছিল 10, এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি এখানে 10%।
এখানে দেখেন 23 to 25%। এইভাবে করে এটা দেখে দেখে আমাদের এরকম বর্ণনাগুলো লিখতে হবে, এটা 150 ওয়ার্ডের মধ্যে হতে হবে। ওকে, ওই বারেরই গ্রাফ কন্টিনিউড। এবার দেখেন পাই চার্ট, পাই চার্টের ফরম্যাটটা দেখে নেন আর কি। পাই তো আমরা জানি, ম্যাথমেটিক্সের কে জানি আছে, ম্যাথমেটিক্সের কেউ আছেন স্ট্যাট ম্যাথ কেউ নাই, আচ্ছা সমস্যা নেই। তো পাই চার্ট তো এমনি আমরা জানি, আমরা যারা এসএসসি ইন্টার পর্যন্ত তো ম্যাথ সবাই পড়েই আসছি, ওখানে তো পাই পাই তো আমরা জানি। অর ইভেন অনেকে পাই পাই আমাদের দেশে খুব কমন না, পাই কিন্তু খাওয়াও যায়, পাই একটা খুব কমন ফাস্ট ফুড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এটা জানেন কিনা? আপনি যদি একটু ফাস্ট ফুডের দোকানে যান, দেখবেন যে ওই যে হট ফুডের ওখানে পাই পাওয়া যায়, পাই পাইয়ের মধ্যে মুভি দেখলে আপনারা দেখবেন হয়তো বা ওই পাইয়ের ভিতরে বিফ পাই, তারপরে চিকেন পাই, ভিতরে একটু হট থাকে আর কি। তো এটা একটা পাই চার্ট আর কি। এটা দেখেন পাই চার্টে যেখানে দেখেন এরকম বিভিন্ন কান্ট্রির পার্সেন্টেজ দেওয়া আছে, এইটাকে আবার 150 ওয়ার্ডে বলতে হবে। এবং এই চার্ট বলে দিছে, দেখেন দ্য চার্টস বিলো show the percentage of second language classes taken by Australian secondary school students in two different cities in 2017। 2017 সালে দুইটা সিটিতে, মেলবোর্ন এবং সিডনিতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারা নিয়েছে, অস্ট্রেলিয়ান সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস, এই দেয়া আছে। এইবার এইটারে আপনারা এই যে কে কোন ভাষা নিয়েছে, ম্যান্ডারিন, জাপানিজ, ইটালিয়ান, ইন্দোনেশিয়ান এবং আদার, এইটাকে আপনাকে 150 ওয়ার্ডে ব্যাখ্যা করতে হবে, 150 ওয়ার্ডের মধ্যে। এই এরকম 3টা পাই চার্টও থাকতে পারে, ওইটারই কন্টিনিউ। এবার আসে টেবল, এরকম টেবল থাকবে, এগুলো নিয়ে খুব বেশি সময় নিব না, আমি বলেছি জাস্ট আমি চলে যাবো। এরকম মিক্স থাকবে, হ্যাঁ ঠিক আছে। এবং এখানে আপনাকে সব বলা থাকবে যে কোনটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি কোনটা কি, এখানে যেমন দেয়া থাকবে। এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু বর্ণনা দেয়া থাকবে, আপনাকে এখান থেকে দেখে এগুলা প্র্যাকটিসটা করে নিতে হবে, যে আমি এই জিনিসগুলো বুঝি, আমার কাছে পরীক্ষার হলে যে হঠাৎ করে আমার কাছে খুব ভয়াবহ কিছু মনে না হয়। আচ্ছা, এইটা কি, এটা সব সময় কমন না প্রসেসটা। এই স্ট্যাটিস্টিক্যাল চার্ট যত কমন আসে, প্রসেসটা এত বেশি কমন আসে না, প্রসেসটা একটু কম। এটা কি দেখেন, নিচে দেখেন ক্লে, এটা কি ব্রিক ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ ইট যে বানায়, ইট বানানোর প্রসেসটা এখানে দেয়া আছে। দেখেন এই যে কোনায় ডিগার, ক্লে মানে কি, কাদামাটি। এই যে ডিগার দিয়ে আমাদের এই যে এই ভ্যাকুয়াম মেশিন, ভ্যাকুয়াম মেশিন আমাদের দেশে ভ্যাকু বলে আর কি, যাই হোক, এই ডিগার দিয়ে দেখেন এই মেশিন দিয়ে যে ক্লেকে তুলছে, ক্লে তুলে এই মেশিনে দিচ্ছে, সেখান থেকে মেটাল গ্রিড, তার সাথে স্যান্ড ওয়াটার মিক্স হচ্ছে, হোয়াইট কাটার হচ্ছে, ব্রিক্স হচ্ছে, ড্রাই হচ্ছে, এই যে প্রসেস হয়ে দেখেন প্যাকেজিং হয়ে এই যে ডেলিভারি হচ্ছে, এই প্রসেস বর্ণনা করবেন, এটা 150 ওয়ার্ড। সো ফার এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কনফিউশন বলেন? টাস্ক 1 এর আমি জাস্ট সামারি বলতেছি, কারণ আমার টাস্ক 2 তে অনেক বড় বড় জিনিস দেখাইতে হবে আজকে, এবং বেশ কিছু ইন্টারঅ্যাক্টিভ জিনিস আছে যেটা আপনাদের পার্টিসিপেট করতে হবে। না, কোনো কনফিউশন নাই, কোনো কোশ্চেন নাই? সাধারণত কোশ্চেন আর কনফিউশন থাকে, কোশ্চেন থাকে না দুই কারণে, এক হচ্ছে কিচ্ছু বুঝি নাই, আর এক হচ্ছে সব বুঝে গেছি। কোন দলে আপনারা? ধরে নিলাম সব বুঝে গেছি। ম্যাপ, ম্যাপও থাকতে পারে, ম্যাপটাও খুব আনকমন, ম্যাপটা খুব বেশি কমন না। The diagram below show the features of the town center of Prentville in 1966 and compares them to the changes that could be seen in 2016। অর্থাৎ 1966 সালে এই ম্যাপটা, এই শহরটা এরকম ছিল, টেন্টভাইল টাউন সেন্টার, যেটা 2016-তে এসে এরকম হয়ে গেছে। অর্থাৎ এটার কি কি পরিবর্তন হয়েছে, কোথায় কি ছিল, এই কম্প্যারিজন দিবেন 150 ওয়ার্ডের মধ্যে। ওকে, এটা হচ্ছে ম্যাপ। এই গেল আমাদের টাস্ক 1। সো ফার টাস্ক 1 শেষ। টাস্ক 1 এর জেনারেল রাইটিং আমি বলবো না, জেনারেল রাইটিং এ সাধারণত মাথায় রাখেন ফর্মাল এবং ইনফর্মাল থাকে, আর কিছু মাথায় নেওয়ার দরকার নাই, যেটা আপনি করবেন না সেটা খামাখা মাথায় নিয়ে ই করার দরকার নাই। আচ্ছা, টাস্ক 1 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? টাস্ক 1 বুঝে গেছেন সব? বলেন তো টাস্ক 1 এ কত ওয়ার্ড লিখবেন? 150 ওয়ার্ড। 150 ওয়ার্ড, এক্সেলেন্ট। টাস্ক 1 এ কতক্ষণ টাইম দিবেন? 20 মিনিটস। It's not mandatory like I mean আপনাকে একেবারে 20 মিনিট এমন জরুরি না। আপনি চাইলে আপনার মন মতো আপনি 20 মিনিটস, আপনি 25 মিনিটসও দিতে পারেন, আপনি 30 মিনিটসও দিতে, ইটস আপ টু ইউ হাউ ইউ ম্যানেজ দ্য টাইম। বিকজ 1 ঘন্টা সময় আপনাকে বলে দিবে না যে তুমি 20 মিনিট টাস্ক 1 এ দাও আর 40 মিনিট টাস্ক 2 তে দাও। ইটস ইওর চয়েস। ওকে, আচ্ছা, আমার মনে হয় টাস্ক 1 নিয়ে খুব কোশ্চেন নাই, আমরা যখন ভিতরে ঢুকবো তখন আরো কোশ্চেন আসবে। হ্যাঁ, এবার আসেন পার্ট 2, যেটা আমাদের 2/3, অর্থাৎ পার্ট 2 ইজ সিগনিফিকেন্ট দেন পার্ট 1। তাহলে এসে টাইপ কি কি থাকে দেখেন।
opinion essay, discussion essay, multi-part essay, multi-part and opinion essay, advantage or disadvantage essay, positive or negative essay, cause or solution essay। এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের থাকে। যেমন অপিনিয়ন বলতে তো আমরা বুঝি আমার মতামত। তো আমার মতামতটা কি? টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর অপিনিয়ন? তুমি এই মতের সাথে কতটুকু এগ্রি করো? যেমন আপনি বললেন যে আর্গুমেন্ট টাইপের ভাই। আর্গুমেন্টেটিভ এসে বলতে পারেন, জি। যে আমি বললাম যে ড্রিঙ্ক ড্রাইভিং শুডন্ট বি অ্যালাউড, যে ড্রিঙ্ক করে ড্রাইভ করা উচিত না। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি বললেন যে আপনি এটার বিপরীতে গেলেন যে না, আই বিলিভ দ্যাট ড্রিঙ্ক ড্রাইভিং শুড বি অ্যালাউড। আপনি আপনার পক্ষে দলিল দিলেন যে ড্রিঙ্ক ড্রাইভিং করে অনেক লোক ভালো ড্রাইভ করে, তারা কনসেন্ট্রেশন দিতে পারে, ড্রিঙ্ক না করলে তারা কনসেন্ট্রেশন দিতে পারে না। আপনি আপনার পক্ষে লজিক দিয়ে এস্টাবলিশ করলেন, স্টিল ইউ আর ফাইন। সো আপনার অপিনিয়ন আপনি এক্সপ্রেস করবেন, বাট দেয়ার শুড বি লজিক্যাল প্রোগ্রেশন। লজিক্যালি সেটা সাউন্ড হইতে হবে, লজিক্যালি ইমব্যালেন্স জিনিস দেওয়ার সুযোগ নাই। ওকে, ডিসকাশন এসে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন। একটা জিনিস খেয়াল করেন যে অপিনিয়ন কোনো জায়গায় যদি বলে তাহলে থ্রু আউট দ্য প্যাসেজ আপনাকে অপিনিয়ন দিতে হবে। যদি আপনি অপিনিয়ন ঠিকভাবে, অপিনিয়ন থ্রু আউট দ্য প্যাসেজ বলতে প্যাসেজের যে ফরম্যাট আমরা আসবো, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, সব জায়গায় যদি আপনি অপিনিয়ন না দেন, ইউ আর গোয়িং টু গেট এ পেনাল্টি। স্টিল কেন? ব্যান্ড ডেসক্রিপ্টরের কারণে, সেটা আমরা যখন ডিটেল ঢুকবো তখন। আচ্ছা, মাল্টিপার্ট এসে বলতে কি দেখেন, ওয়াই ইজ শপিং সো পপুলার? একটা কোশ্চেন, হোয়াট ইফেক্টস ডাজ ইট ইনক্রিজ ইন পপুলারিটি হ্যাভ অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি? এটা ব্যক্তি এবং সামাজিক পর্যায়ে শপিংটা কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে, শপিং কেন এত পপুলার? তাহলে কয়েকটা পার্ট। আবার দেখেন মাল্টিপার্ট অ্যান্ড অপিনিয়ন আছে, অর্থাৎ এখানে মাল্টিপার্টও আছে আবার অপিনিয়ন আছে। দেখেন, হোয়াট ফর্ম ডু দিস প্রবলেমস টেক? একটা, ডু দ্য প্রবলেমস আউটওয়ে দ্য বেনিফিটস? অর্থাৎ এখানে কিন্তু আপনার মত চাচ্ছে, তুমি কি মনে করো এই সমস্যাটা যত সুবিধা দিচ্ছে তার চেয়ে বেশি? আচ্ছা, অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজেস, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ? আমরা কোশ্চেন আসলে ক্লিয়ার বুঝে যাব। তাহলে এই যে এসে টাইপের টাইপগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টাইপ। এবার আসুন ভিউজ অ্যান্ড অপিনিয়ন্স। দেখেন, এটা একটা স্যাম্পল। একজন পড়েন, আজকে কে কে আছেন আমি একবার দেখি, তাহলে বলতে পারবো যে কাকে আমি বলবো। অর্পণ ভাই, এই যে স্ক্রিনে যেটা দেয়া আছে এটা একটু পড়েন, স্ক্রিনের কোশ্চেনটা পড়েন, পড়ে তারপরে বলেন। আগে পড়েন। Writing part 2, views and opinions. It is generally believed that people are born talented in certain areas. Some people are artistic or musically talented or good at sports, and so on. However, some people believe that abilities are the results of practice and any child can be taught to be good in these areas. Discuss both the views and give your opinion. আচ্ছা, লাস্টের জায়গাটা দেখেন, ডিসকাস বোথ দ্য ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। অর্থাৎ আপনাকে বলেছে বোথ মানে কি? বোথ মানে নিশ্চয়ই আমরা বুঝি দুইটা ভিউ। তাহলে এখানে দুইটা ভিউ বলছে। একটা ভিউ বলছে কি, সাম পিপল আর আর্টিস্টিক অর মিউজিক্যালি ট্যালেন্টেড অর গুড অ্যাট স্পোর্টস অ্যান্ড সো অন। কিছু লোক কি আর্টিস্টিক এবং মিউজিক্যালি ট্যালেন্টেড এবং গুড অ্যাট স্পোর্টস অ্যান্ড সো অন। হাউএভার, some people believe that abilities are the result of practice and that any child can be taught to be good in these areas. কেউ মনে করে বাই বর্ন একজন একটা ব্যাপারে ট্যালেন্টেড হতে পারে। কেউ বলে না যে ওর আর্টিস্টিক স্টাইলটা ভাই ন্যাচারালি ভাই গড গিফটেড, আমরা বলি না, হ্যাঁ গড গিফটেড, আল্লাহ দিয়ে দিছে ওরে ভাই এই স্টাইলের। আর অনেকে মনে করছে না, এটা প্র্যাকটিস করার মাধ্যমে। অর্থাৎ দুইটা কন্ট্রাডিক্টরি ভিউ। এবং বলছে ডিসকাস বোথ দ্য ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, অর্থাৎ দুইটা ভিউকে আপনি বলবেন এবং আপনার অপিনিয়ন বলবেন। এখন আপনার অপিনিয়ন বলতে যাই কি আপনি দুইটা অপিনিয়নকে এগ্রি করবেন? ব্যাপারটা হচ্ছে যে দুইটা অপিনিয়নের একটা অপিনিয়নকে আপনি এগ্রি করবেন, আরেকটাকে আপনি ডিসএগ্রি করবেন। এটা আমি কেন বললাম? ব্যান্ড ডেসক্রিপ্টরে যখন আমরা যাব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মোট কথা, একটাকে আপনি এগ্রি করবেন, যেটা আপনি এগ্রি করবেন সেটা সপক্ষে আপনি স্ট্রং দলিল দিবেন, আর যেটাকে আপনি ডিসএগ্রি করবেন সেটাতে আপনি একটু উইক দিবেন। কারণ আপনি যেটা স্ট্রং বলতেছেন সেটা তো আপনার স্ট্রং দলিল দেওয়াটাই লজিক্যাল, কারণ আপনি মনে করতেছেন এটা স্ট্রং। ক্লিয়ার? আমরা যখন ইন্ডিভিজুয়াল জিনিসে আরো ডিটেল ঢুকবো স্যাম্পলে, তখন আমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ার করবো। এটা জাস্ট বোঝার জন্য যে
কি ধরনের কোশ্চেনগুলো হয় এবং কোনটা কিরকম। এইবার অর্পণ ভাই বলে ফেলছে, তারপরে কে আছে, রুস্তম আলী ভাই এটা একটু পড়েন। এই যে পরেরটা দেখেন, আর্গুমেন্ট। রুস্তম ভাই মানে ব্যস্ত। মামুন ভাই, I পড়তেছি। রুস্তম ভাই Writing part 2 argument. হুম Many psychologists argue that we are born with certain characteristics which determine our personality, while others say that our personality is the result of experience we have while we are growing up. Which do you consider to be the major influence? আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে এর আগে আমি একটা বলেছিলাম, দেখেন রাইটিং পার্ট 2 রাইটিং পার্ট 2 আর্গুমেন্ট। মেনি সাইকোলজিস্টস, প্লুরাল যখন বলবো, প্লুরালটা জানি আমার ঠিকভাবে বোঝা যায়, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স হুইচ ডিটারমাইন নট ডিটারমাইন, হ্যাঁ, এগুলো আমার স্পিকিংকে কিন্তু চেঞ্জ করে দিবে, ওকে। while others say that, তাহলে আমরা এটা তো বুঝতে পেরেছি, which do you consider to be the major influence। আপনি এখানেও আপনাকে আর্গুমেন্ট, একজন বলতেছে এটা, আরেকজন বলতেছে এটা, এটাও আর্গুমেন্ট টাইপের। আচ্ছা, তারপরে তৃতীয়টা মাহবুবুর রহমান খান, আপনি পড়েন। ধন্যবাদ। Writing part 2, agree disagree. Some people think that companies should have equal number of male and female managers. To what extent do you agree or disagree? আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। সো কি বলতেছে দেখেন, যে কিছু লোক মনে করে যে কোম্পানির পুরুষ এবং মহিলা সমান ম্যানেজার থাকা উচিত। আপনি যদি এটা এগ্রি করেন, হ্যাঁ, তাহলে আপনার পক্ষে দলিল দিবেন। আপনি যদি ডিসএগ্রি করেন, দলিল দিবেন। সেই দলিলকে আপনি জাস্টিফাই করবেন উইথ লজিক্যাল প্রোগ্রেশন। আচ্ছা, এগুলো আমরা একটা যখন ডিটেইলে যাব তখন কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। মাল্টি পার্ট কোশ্চেন, শিওর আপনি এটা পড়ে ফেলেন। Writing part 2, multi-part. The best way to solve traffic problems is to make fuel more expensive. To what extent do you agree or disagree? What other methods might be effective? তার মানে দেখেন এখানে দুইটা পার্ট, কারণ হচ্ছে যদি লাস্টের পার্টটা না থাকতো, হোয়াট আদার মেথডস মাইট বি এফেক্টিভ, এতটুকু যদি না থাকতো, অর্থাৎ প্রথম এই কোশ্চেন এসে থেমে যেত, স্টিল ইটস এ গুড কোশ্চেন, তখন কিন্তু এগ্রি অর ডিসএগ্রি হতো। এই জন্য এটাকে আমরা মাল্টি পার্ট বলছি। সাধারণত মাল্টি পার্টগুলো খুব কমনলি আসে না, মানে আসবে বাট এটা কম আসে, কিন্তু আসতে পারে। আপনার এক্সাম ডেতে মাল্টি পার্ট পড়ে গেল, কিন্তু স্টিল আপনার সেই 250 ওয়ার্ডই থাকবে। এরকম না যে মাল্টি পার্ট হইলে 300 ওয়ার্ড, এইটা হইলে 150 ওয়ার্ড, এই টাইপের কোনো ব্যাপার না। যে ধরনের এসেই আসুক সবসময়ই 250 ওয়ার্ড, ওকে। তাহলে আপনি এই যে ফুয়েল ট্রাফিক প্রবলেম সলভ করার জন্য তেলের দাম বাড়ায় দিলেই হয়ে যাবে, এটার সাথে আপনি একমত নাকি একমত না, সেটাকে আপনি একমত হলে সেটার পক্ষেও দলিল দিবেন এবং লজিক্যালি এক্সপ্রেস করবেন। এবার আসেন কজ সলিউশন। কে বাদ আছেন? জিনিয়া, কজ সলিউশন এটা আপনি একটু পড়ে ফেলেন কষ্ট করে। হ্যাঁ, কজ সলিউশন। জিনিয়া মনে হয় নাই, তাহলে দীপ ভাই পড়েন। দীপ ভাইও নাই। এরপরে কে বলেন নাই, কেউ একজন পড়েন। আমি বলতেছি ভাই। জি প্লিজ। Writing part 2, cause solution. হুম In many countries, people are getting more overweight and they are becoming less healthy and fit. What do you think are the causes of these problems and what measures should be taken to solve them? তার মানে কি, কারণ এবং সমাধান। কেন লোকজন মোটা হয়ে যাচ্ছে, কেন লোকজন লেস হেলদি হয়ে যাচ্ছে,
হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস অফ দিস প্রবলেম, সেটার কারণটা কি মনে করো এবং এটাকে কিভাবে ব্যাটল করা যায় বা এটার সমাধান কি। হ্যাঁ, ট্রাফিক প্রবলেম ইজ রাইজিং ডে বাই ডে, হোয়াট আর দ্য মেইন রুট কজেস অ্যান্ড হাউ ক্যান উই সলভ দিস প্রবলেমস। এটাও খুব কমন, এটাও বেশ কমনলি আসে। হ্যাঁ, কজ সলিউশনটাও বেশ কমনলি আসে। ওকে, এরপরে আমি পড়ি রাইটিং পার্ট 2, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। এখন কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, কোশ্চেনে যদি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস লেখে, কিপ ইন মাইন্ড একটা এস অনেক সিরিয়াস ব্যাপার। যদি আপনি একটা অ্যাডভান্টেজ দেন, দেন ইউ আর গোয়িং টু গেট এ পেনাল্টি। হোয়াই? if they ask do the advantage of this outweigh the disadvantage, তার মানে তারা একটা অ্যাডভান্টেজ খুঁজতেছে, কিন্তু যারা যদি প্লুরাল ইউজ করে তখন কিন্তু সে একটার বেশি চেয়েছে। আপনি যদি একটার বেশি না দেন, আপনি কিন্তু ওই যে টাস্ক রেসপন্সে আপনি প্রপার রেসপন্স করেন নাই, তখন আপনি সেখানে পেনাল্টি খেয়ে যাবেন। ওকে, in many countries school children are taught subjects like maths and science in English instead of in their own language. Do the advantages of this outweigh the disadvantages? Outweigh বলতে overshadow আর কি, একটার একটা Skill has gone. I'm sorry, Okay, it's shown. একবার বলবেন, আপনারটা রিপিট হয়তো আপনারটা অন করলে আবার কেন জানি রিপিট হয়ে আমার কানে এমন ভাবে আসে আর কিছু বুঝতে পারি না। বলেন প্লিজ, আমি শুনছি। নো ইস্যু, ওকে। আচ্ছা, সো ফার অনেক ধন্যবাদ। এই যা যতটুকু দেখেছি অতটুকু নিয়ে কারো কোনো ইস্যু আছে কিনা বলেন। ভাই এখানে হচ্ছে অ্যাডভান্টেজ আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস ছিল। তো হচ্ছে অ্যাডভান্টেজ কি একটাই হওয়ার কথা নাকি হচ্ছে মানে ওখানে আছে দুইটাই প্লুরাল বুঝাইছে? যদি ওই যে বললাম যদি তখন আপনি বুঝবেন যে প্লুরাল বলেছে। মানে এটা আমি বললাম যে ইউজুয়ালি সবসময় অ্যাডভান্টেজেসই থাকার কথা ইউজুয়ালি, হ্যাঁ, কিন্তু ইন কেস এটা আপনার খেয়াল রাখতে হবে যে এটা প্লুরাল কিনা। প্লুরাল থাকলে আপনাকে দুটা দিতে হবে, কিন্তু যদি আপনি একটা দেন তাহলে আপনি প্রপার অ্যাড্রেস করেন নাই। বুঝতে পেরেছেন? অ্যাডভান্টেজ যদি বলে তাহলে একটা, কিন্তু যদি বলে অ্যাডভান্টেজেস তাহলে কি মোর দেন ওয়ান। ক্লিয়ার? ওকে ভাই, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এইবার আসেন আমরা কিভাবে এই অর্গানাইজেশনটা করব, অর্থাৎ আজকে টাস্ক 2 নিয়ে কথা বলবো, নট টাস্ক 1. So rest of the class today is going to deliver about the essay writing, like how we will battle the essay and how we will write on board. Either it could be with your computer or with a pen, for example. Acha, 40 minutes, as I said earlier, it's prescribed or it's recommended, but it's not mandatory. You can do it within 30 minutes and you can take 50 minutes as well. It's up to you. আমাদের যেহেতু 1 ঘন্টা, এটা আপনার ইচ্ছা। মিনিমাম 250 ওয়ার্ডস, অর্থাৎ 250 ওয়ার্ডসের নিচে লিখলে আমি পেনাল্টি খাবো। সো 250 ওয়ার্ডসও যদি আপনি সত্যিকার অর্থে ঠিকভাবে লিখতে পারেন, আপনি 9 পেতে পারেন অ্যাকর্ডিং টু IELTS রিকোয়ারমেন্ট। ঠিক আছে? সো আপনি যদি এক্সাক্ট 250 ওয়ার্ডস লিখে দিয়ে আসেন, স্টিল ইউ আর গুড টু গো টু গেট এ গুড হ্যান্ডসাম স্কোর। বাট বেশিরভাগ টিচার রিকমেন্ড করে যে অ্যাটলিস্ট 270 থেকে 300 মতো অ্যাটেম্প্ট নিতে। আচ্ছা, কি হয়? ইউনিভার্সাল টপিক। ইউনিভার্সাল টপিক কি এতক্ষণ আমরা দেখেছি? ওভারওয়েট, রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, আর্ট, খুব কমন জিনিস। এরকম না যে আপনার কোনো পার্টিকুলার ব্যাপারে এক্সপার্টিস হতে হবে। যেমন আপনাদের এখানে কেমিস্ট্রির লোকজন মনে হচ্ছে বেশি, যে কেমিস্ট্রির অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি আসবে, এই টাইপের জিনিস না। কেমিস্ট্রির কোচেও যদি আসে যে সেটা এনভায়রনমেন্ট নিয়ে আসতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশন। তো পলিউশন তো সবার জন্য কমন, যে কেমিস্ট্রির লোকজন খালি ওই ডিটেইল পলিউশন বুঝে, আমি আপনি বুঝি না, ব্যাপারটা এরকম না। সো এমন কোনো টপিক কখনোই আসবে না যেটায় আমার আপনার এক্সপার্টিস নাই, সবারই এক্সপার্টিস আছে, এই জন্যই কমন। আচ্ছা, 4টা স্কোরিং ক্রাইটেরিয়া যেটা আমরা বলেছি কি, ব্যান্ড ডেসক্রিপ্টর, হ্যাঁ, জেনারেল টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স এন্ড কোহেশন, গ্রামার, লেক্সিক্যাল রিসোর্স, এটা আমরা বলে দিয়েছি। আচ্ছা, অ্যাবাউট 13 সেন্টেন্সেস বলতে এটা জাস্ট একটা ডেমো, এটা জাস্ট আমার বলার জন্য বলা। আসলে ইটস আপ টু ইউ। ইন্ট্রোডাকশন আপনার 5টা সেন্টেন্স হইতে পারে, 10টা সেন্টেন্স হইতে পারে। এরকম কোনো ইউনিভার্সাল রুল নাই যে ইন্ট্রোডাকশনে আমার 2টা সেন্টেন্স দিয়ে হইতে হবে অথবা 5টা সেন্টেন্স দিয়ে হইতে হবে। আপনি যদি গুগল করেন, আপনি ইউটিউব করেন, আপনি IELTS এক্সামিনার দেখেন, সবাই বলবে এটার কোনো ফিক্সড রুলস নাই। কিন্তু ইন জেনারেল ইংলিশের একটা বেসিক রুলস আছে, সেটা হচ্ছে ইন্ট্রো, বডি, প্যারাগ্রাফ। এটা হচ্ছে বেসিক কনস্ট্রাকশন। সো আমাদের এই বেসিক কনস্ট্রাকশনটা মাথায় রেখে আমাদের এসেটাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন হতে হবে। ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ জিনিসটা বোঝানো। এরপরে আমাদের আসবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে সাধারণত 2টা, আপনি 3টাও দিতে পারেন চাইলে,
কিন্তু আমি যেটা বলতেছি সেটা কিন্তু জেনারেল সেন্সে বলতেছি এবং মোস্ট অফ দ্য আইএলটিএস এক্স এক্সামিনার যেটা রিকমেন্ড করে সেটা বলতেছি। হ্যাঁ, তো প্যারাগ্রাফ 1 এ আপনি 1 থেকে 5 সেন্টেন্স যদি লিখছি, আপনি 6টাও হইতে পারে, 7টাও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। সো ইটস আপ টু ইউ। এরপরে লাস্টে চলে আসবে কনক্লুশন। আচ্ছা, টাইমিংটা কি হবে খেয়াল করেন। প্ল্যানিংটা 5 মিনিট। এই প্ল্যানিংটা দেখলে অনেকের কাছে মনে হবে যে প্ল্যানিং আবার কি জিনিস, অথচ এইটা সবচেয়ে জরুরি, জানেন? এটা সবচেয়ে জরুরি। আমি জানি না আপনারা এর আগে হয়তো লিখছেন কিনা, প্ল্যানিংটা খুব জরুরি। কারণ আমাদের যে সিভিলের যারা আছে দেখবেন যে একটা বিল্ডিং যখন হয়, বিল্ডিং এর সবচেয়ে বেশি সময় দেয় হচ্ছে তাদের যে আন্ডারগ্রাউন্ডের। ধরেন আমাদের ক্যাম্পাসে হাইওয়েতে বেশ কিছু হাই রাইজ বিল্ডিং হয়েছে। আমি আমার বাড়ি মানিকগঞ্জের, আগে মামুন ভাই জানে, আপনারা হয়তো জানেন। তো আমার শ্বশুর বাড়ি মানিকগঞ্জ, তো দাদা বাড়ি মানিকগঞ্জের চেয়ে শ্বশুর বাড়ি মানিকগঞ্জ, তো বাধ্য হয়ে যেতে হয় বেশি, বুঝতেই পারতেছেন, হেড অফিস ঠিক রাখতে হবে। তো হেড অফিস ঠিক রাখার জন্য মানিকগঞ্জ যাই। তো ক্যাম্পাসের এই হাইওয়ের সাথে, সরি ফর মাই ওয়ার্ডস, কোন মাথা মোটা লোক এত বড় বড় হাই রাইজ বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিং এ কি কেউ ঘুমাইতে পারবে কিনা আমি জানি না। ওইখানে কি কেউ অ্যালটমেন্ট পাইছে মেয়েরা বড় বড় বিল্ডিং গুলায়? এখন কি রানিং? জি ভাই। ও, এখানে কি ওনারা ঘুমায় রাতভর, না রাতভর প্যাপু শুনে আর গাড়ির ঝাঁকাঝাঁকি শুনে? এটাই শুনতে হয় বোধহয়, যদিও আমি হলে থাকি না, হলে সিট থাকা সত্ত্বেও, বাট একটু ফিজিবিলিটি শব্দ স্টাডি, হওয়ার আপনার কথা। অ্যানথ্রোপোলজি কেউ আছে আমাদের এখানে? অ্যানথ্রোপোলজি, আমি ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করার থ্রুতে ফিজিবিলিটি স্টাডি একটা কোর্স করেছিলাম। ওটা আলহামদুলিল্লাহ আমি 4 আউট অফ 4 পেয়েছি। সো ফিজিবিলিটি স্টাডি কিন্তু যে কোনো একটা প্রজেক্ট হওয়ার জন্য খুব সিগনিফিকেন্ট একটা জিনিস। অর্থাৎ প্রথমে কিন্তু ফিজিবিলিটি স্টাডি করে নেওয়া হয় যে জিনিসটা ফিজিবল কিনা, এটার কি কি থ্রেটস আছে, এটা যে করব এখানে পলিটিক্যাল কি ইস্যু আছে, এখানে লোকাল কি ইস্যু আছে। তাহলে যারা ফিজিবিলিটি স্টাডি করেছে এদের কতটুকু জ্ঞান আছে। আমি ক্যাম্পাস যেহেতু আমি যেহেতু ওই ক্যাম্পাসে সার্টিফাইড, আমি ক্যাম্পাস নিয়ে আমি বলতেই পারি, আমি অধিকার রাখি। আমার খুব দুঃখ হয় এই মেইন রোডের সাথে কিভাবে এত বড় বিল্ডিং আপনি বানান। আমি জানি না আপনার দূর দূরান্ত থেকে মেয়েরা এসে এই হলে কিভাবে ঘুমাবে, বাট আমার কাছে মনে হয় না আসলে, আমি সাউন্ডের ব্যাপারে খুব কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই রাতের বেলা ঘুমাতে পারার কথা না। তো ওই প্ল্যানিং থেকে আসলাম আর কি। তো যদি ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে হইতো এবং ওই রিপোর্টে যদি এটা আসতো যে হাই রাইজেস, দিস ইজ এ হাইওয়ে and highway bus mostly they are running on the night time, therefore it would be really hard for the students to sleep at night, sound sleep at night. এটা তাদের জন্য খুব কঠিন হবে রাতের বেলা ঘুমানো কঠিন হওয়ার কথা না ওইখানে। ওই ভারী ভারী বাস কিন্তু অনেক, যে একটা জাম্প করে ওইখানে কিন্তু অনেক শব্দ হওয়ার কথা। যারা ভিতরে থাকে মনে করেন ভাসানী হলে, জি ভাই, আমি ওই হলে থাকি। মা কংগ্রেচুলেশন, পাওয়া গেছে আপনারা। আপনি কে ওই হলে? জি ভাই, রাস্তার সাউন্ড তো অনেক, জানালা দিয়ে রাখি পাশের যেগুলা বিশেষ করে। আর হচ্ছে ধরেন আপনার কয়েকদিন পর পর চোর আসে হাইওয়ে থেকে, এই ও হচ্ছে বাবা, সমস্যা অনেক বেশি। চোরও চলে আসে। যাই হোক, সেটা আরেক ইস্যু। সেটা তো আমি এই যে বললাম ফিজিবিলিটি স্টাডি যদি ঠিকভাবে করা হইতো তাহলে প্রপার ফিজিবিলিটি স্টাডি হইতো। যে এই জন্য বললাম যে কোনো প্রজেক্ট, আপনারা গ্র্যাজুয়েশন শেষ করে অনেকে বিভিন্ন প্রজেক্টেও যাবেন, দেখবেন যে ফিজিবিলিটি স্টাডিতে কি পরিমাণ টাকা খরচ করে, কারণ এটাই রুলস। যে কোনো প্রজেক্ট সাকসেসফুল হওয়ার জন্য ফিজিবিলিটি স্টাডিটা খুবই সিগনিফিকেন্ট। বাই দ্য ওয়ে, আমাদের রাইটিং এর জন্য আসলে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আসলে এই এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে সবাই চিন্তা করে ও এডুকেশন আসছে, আরে এডুকেশন নিয়ে ছোটবেলা থেকে পড়ছি, এডুকেশন নিয়ে ফাটায় ফেলাইলাম। কিন্তু ইট ইজ রিয়েলি রিয়েলি সিগনিফিকেন্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোর অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ডস। আপনার ওই অল্প একটু সেন্টেন্স ভালোভাবে বোঝাটা জরুরি। আপনি যদি মনে করেন ও ইয়াং জেনারেশন নিয়ে বলছে, ঠিক আছে ইয়াং জেনারেশন লেখা ফাটাই ফেললেন, আপনিও ফাইটা গেলেন, লাভ হইল না। আমাকে যেই টাস্কটা দিয়েছে সেই টাস্কটা কিন্তু খুব সিরিয়াসলি বুঝতে হবে। সো প্ল্যানিং এই জন্য 5 মিনিট রাখা হয়েছে। এটা মানে রিকমেন্ডেড, অনেক ভালো ভালো টিচাররা এটা বলে। এটা জাস্ট একটা ডেমো দেওয়া হয়েছে। আমি আগে বলছি এই সবগুলাই কিন্তু ডেমো, এটা নট নেসেসারিলি ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ান, ইউ ক্যান ড্র ইউর ওন। আপনি আপনার মতো করে রেডি করে নিতে পারেন, কিন্তু প্ল্যানিংটাই অবশ্যই টাইম রাখবেন। আপনি যদি প্রপার প্ল্যান না করেন আপনি ভালো কিছু পাবেন না। আজকে যদি ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে হতো, আমার ধারণা ওইখানে ওই বিল্ডিংগুলো হতো না, এবং 1 টাকা 2 টাকা ওই বিল্ডিং এর খরচ হয় নাই, ম্যাসিভ টাকা ওখানে গিয়েছে। এবং এটার সাথে আমি একমত না। যদিও এটা আমার ইউনিভার্সিটি, আমি এটার সাথে একমত না। এভাবে কখনো মানুষকে, বাচ্চাদেরকে কষ্ট দিয়ে এইভাবে পড়ানোর কোনো মানে হয় না। আমার মাইলকে মাইল জায়গা ভিতরে পড়ে আছে আপনার এই কি বলে যে এমএইচ হলের এই পাশে কত বড় জায়গা, টিচারদের ওইদিকে কি বিশাল বিশাল জায়গা। আর টিচারদের বিল্ডিং এখানে করলো না কেন? টিচারদের বিল্ডিং কোনোদিন করবে না। টিচারদের বিল্ডিং দেখবেন ঠিকই সুন্দর জায়গায় করবে।
টিচারদের বিল্ডিং কখনো হাইওয়ের সাথে করবে না, বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকুক, আল্লাহ সবাই ভালো রাখুক। তো আসেন তাহলে ইন্ট্রোডাকশন আমরা জাস্ট একটা ধরে নিলাম, এরকম ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2। রিকমেন্ডেশন সবসময় হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। বডি কি? প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 এরপরে কনক্লুশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনে কি করব আমরা? ইন্ট্রোডিউস দ্য টপিক। ইন্ট্রোডিউস দ্য টপিক বলতে কি? জিনিসটা সম্পর্কে একটা বলা, গিভ এ জেনারেল অ্যান্সার। আচ্ছা, মেইনলি 4 টাইপস অফ কোশ্চেন। ওই যে আমরা যে বক্স দেখিয়েছিলাম ওখান থেকে এটাকে আমরা 4 ধরনের ভাগে নিয়ে আসছি। কি কি? ডিসকাশন, অপিনিয়ন, প্রবলেম এন্ড সলিউশন, 2 পার্ট কোশ্চেন। ওকে, এবার দেখেন এইটা কি? ডিসকাশন কোশ্চেন। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমি বেশি আর কথা বলবো না, কারণ আমরা অলরেডি বলে দিছি। তাহলে এখানে জাস্ট একটু বলি, দেখেন এটা বোঝার জন্য। Some people think that it is more effective for students to study in groups, while others believe that it is better for them to study alone. Discuss both views and give your own opinion. অর্থাৎ সবসময় আপনার অপিনিয়নই সাধারণত চেয়ে থাকে। তাহলে এখানে টপিকটা কি? দেখেন, টপিকটা আপনি বের করে ফেলেন। টপিক হচ্ছে স্টাডি ইন গ্রুপস অর অ্যালোন। আসলে গ্রুপ করে পড়া ভালো নাকি একাকি পড়া ভালো? অনেকে বলে না ভাই আমার গ্রুপে পড়া হয় না, এইসব কেওয়াজ মেওয়াজ ভালো লাগে না। অনেক সময় দেখবেন ক্যাফেটেরিয়াতে গ্রুপ করে পড়ে, আবার অনেক গ্রুপ ওয়ার্কও, গ্রুপ প্রেজেন্টেশনও থাকে। এখন কতটুকু প্রেজেন্টেশন হয় আমি জানি না আপনাদের। আমাদের সময় আমি 3rd ইয়ারে গিয়ে মনে একটা প্রেজেন্টেশন পাইছিলাম, আলমগীর স্যার ছিল, এখন আলমগীর স্যার চেয়ারম্যান ডিপার্টমেন্টের। যাই হোক, বাট প্রেজেন্টেশন থাকা উচিত। যেমন বিইউপিতে আমি অনেক প্রেজেন্টেশন পেয়েছি, আমি মনে করি প্রেজেন্টেশন থাকা উচিত। আপনাদের হয়তো বা এখন সময় গিয়েছে, অনেকদিন হয়তো বা আরো বেশি প্রেজেন্টেশন দেয় এবং প্রেজেন্টেশন থাকা উচিত। সো বাই দ্য ওয়ে, অনেকে বলে না যে আমি ভাই গ্রুপে কাজ করতে পারবো না, ও কাজ করে না, সে কাজ করে না, আমার কাঁধের উপরে কাজ পড়ে। সো এই যে জিনিসগুলো আপনি লজিক্যালি নিয়ে আসবেন। আর অ্যালোন হইলে সেটা অ্যালোনের পক্ষে আপনি দলিল নিয়ে আসবেন, কিন্তু আপনি কোনটা সাপোর্ট করেন সেটা কিন্তু আপনার জাস্টিফাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এটার একটা ইন্ট্রোডাকশন করা হয়েছে যে পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ গ্রুপ স্টাডি অ্যাজ অপোজ টু ওয়ার্কিং অ্যালোন। এই কথাটা কি আমরা এর আগে বলেছিলাম না, প্যারাফ্রেজ। এই কথাটা দেখেন, এই কথাটা হচ্ছে এই যে সাম পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ মোর ইফেক্টিভ ফর স্টুডেন্টস টু স্টাডি ইন গ্রুপস while others believe that it is better for them to study alone. কিছু লোক মনে করে যে ইফেক্টিভ স্টাডির জন্য কি গ্রুপ পড়া ভালো, আর অনেকে মনে করে একাকি পড়া ভালো। তাইলে এই কথাটাই এখানে চলে আসছে। দেখেন, পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ, লোকজনের বিভিন্ন ধরনের ভিউ আছে অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ গ্রুপ স্টাডি অ্যাজ অপোজ টু ওয়ার্কিং অ্যালোন। ওই কথাটাই আমরা একই কথা এখানে নতুন ভাবে দিয়েছি। এরপরেরটা দেখেন, while there are some benefits to studying independently, I believe that মানে কি? আমি আমার অপিনিয়ন এখানে শো করছি, আমি বলছি যে আমি আসলে কি প্রেফার করি বা আমি পছন্দ করি। দ্য গ্রুপ ওয়ার্ক ইজ ইউজুয়ালি মোর প্রোডাক্টিভ, অর্থাৎ আমি মনে করি গ্রুপ ওয়ার্কটাই বেশি প্রোডাক্টিভ, একাকি পড়ার চেয়ে গ্রুপ ওয়ার্কটা ভালো। এটা আমার জাস্ট একটা ইন্ট্রোডাকশন, এটা একটা স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন বলে দিলাম। তাহলে আমি বলেছিলাম যে আমাদের যদি অপিনিয়ন চাই, তাহলে আমাদের ইন্ট্রোডাকশনে অপিনিয়ন থাকতে হবে, প্যারাগ্রাফ 1 এ অপিনিয়ন থাকতে হবে, প্যারাগ্রাফ 2 এ অপিনিয়ন থাকতে হবে, এবং কনক্লুশনে অপিনিয়ন থাকতে হবে। আচ্ছা, এই কথাটা আমি কেন বলছি বলেন, যে অপিনিয়ন সব জায়গায় থাকতে হবে? কেন বলেন, কেউ বলতে পারেন? ট্রাই করেন, আমি এট দ্য মিন টাইম যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখাবো। বলেন, চেষ্টা করেন, অসুবিধা নাই। যে সব জায়গায় আমি এটা বলেছি আজকে, যেহেতু প্রথমে বলেছি এই জন্য আপনাদেরকে বলছি যে সব জায়গায় আমার অপিনিয়ন থাকতে হবে যদি অপিনিয়ন চায়। হ্যাঁ, অপিনিয়ন বেসিক্যালি এটা বোধহয় প্রুফ করে যে আপনি এনাফ ইনফরমেশন জানেন কিনা ওই এক্স্যাক্টলি বিষয়গুলোতে। এটা হইতে পারে বলে আমার মনে হয়। okay, thanks for আম, your attempt, but that's not exactly I'm looking for, to be honest. আপনি আসলে অনেকটা ক্লাসে ছিলেনও না, so I couldn't expect that much from you though. আমি আজকে বলে দিয়েছিলাম, গ্রুপে লিখে দিয়েছিলাম যে ইটা নামায়েন, ব্যান্ড ডেসক্রিপ্টর নামায়েন, ব্যান্ড ডেসক্রিপ্টরটা নামায়েন। বারবার ব্যান্ড ডেসক্রিপ্টরের কথা বলবো। আপনি ওয়ার্ল্ডের যত ভালো টিচারের কাছে যাবেন, আমি বলবো না আমি ভালো টিচার বা ভালো মেন্টর, বাট যত ভালো টিচারের কাছে যাবেন IELTS এর জন্য, আমি গ্যারান্টি দিতে পারি তারা বলবে ব্যান্ড ডেসক্রিপ্টরের কথা। আচ্ছা, আমি কেন বলেছি অপিনিয়নের কথা, সেটা হচ্ছে সমস্যা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টরটা এত ছোট, দেখানো কঠিন। না, এটা কোনটা? স্পিকিং, এই রাইটিং। ওকে, দেখেন লেখাটা কি বোঝা যাচ্ছে? অনেক ছোট, একটু বড় করি। আচ্ছা, দেখেন
একদম বামে আমাদের হচ্ছে টাস্ক রেসপন্স, 4টা জিনিস আমরা তো বলেছি, 4টা জিনিস: টাস্ক রেসপন্স, কোহেরেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে যে অ্যাড্রেস, এই যে দেখেন 6 না, এই কথাটা দেখেন, এটাকে আমি কপি করে বড় করে দিই আপনাদের জন্য। এই কথাটা কি দেখেন, আমি যে ব্যান্ড ডেসক্রিপ্টর থেকে নিয়েছি, পড়েন এই কথাটা। ব্যান্ড ডেসক্রিপ্টরের এই যে 6টা 7-এ দেখেন, 7-এ দেখেন টাস্ক রেসপন্সের এই জায়গাটা আমি হাইলাইট করেছি, কেউ কি পড়তে পারেন? সালাম আলাইকুম, আরিফ ভাই ফোন দিছিলেন? মাহবুব ভাই, ও কেটে গেছে না, নেট ঠিক করতেছি, দাঁড়ান। ওকে ওকে, বাবা আমার ক্লাস শেষ হয়নি, আর 10 মিনিট পরে আসতেছি। হ্যাঁ, সালাম আলাইকুম হারিস ভাই। আরে আচ্ছা ভাই, কালকে তাহলে সকালে ধরেন ওই যে মেট্রো রেল মতিঝিলে চলে আসেন। ইনশাল্লাহ আমি ধরেন আমার এখানে ফজর 6টা 10-এ, তো ধরেন 7টার মধ্যে ইনশাল্লাহ থাকবো। চেষ্টা করব, মানে বাসের টাইম তো এক্সাক্ট বলতে পারতেছি না। ঠিক আছে, ওই মেট্রো রেল স্টেশনের আশেপাশেই দাঁড়াই। ফোন দিব না ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, সরি লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, রাউটার অফ করে অন করেছি। এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোন জায়গায় ছিলাম? এই যে প্রেজেন্সে ক্লিয়ার পজিশন থ্রুআউট দ্য রেসপন্স, এই জায়গাটা কি দেখতে পাচ্ছেন? এখন সরি আমি স্ক্রিন শেয়ার দিই নাই, আরেকবার দিই। আমি যে জায়গাটা বলেছিলাম যে যেটা বলেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে পুরা জায়গায় মানে অপিনিয়নটা থাকতে হবে কেন, মনে আছে? এই পর্যন্ত তো ছিলাম, এই পর্যন্ত তো ক্লিয়ার সবাই। মতামতটা সব জায়গায় থাকাটা জরুরি কেন, এই কথাটা বলেছিলাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে দেখেন আমি যে মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, দেখেন প্রেজেন্টস এ ক্লিয়ার পজিশন থ্রু আউট দ্য রেসপন্স, অর্থাৎ সব জায়গাতে আপনার পজিশনটা ক্লিয়ার, ভেগ না, অস্পষ্ট না, যে না না আমি আওয়ামী লীগেও যাব না, বিএনপিও যাব না। আপনাকে কোনো একটা পক্ষ নিতে হবে, আপনি যেই পক্ষই নেন আপনাকে একটা পক্ষ নিতে হবে, আপনার নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমাদের যে রেসপন্স, সেই রেসপন্সটা এটা কোথা থেকে আমি বলতেছি, দেখেন এই যে টাস্ক রেসপন্স, এই যে টাস্ক রেসপন্স থেকে আমি নিয়েছি যে প্রেজেন্স এ ক্লিয়ার পজিশন থ্রু আউট দ্য রেসপন্স। এইবার দেখেন পরের জায়গাটা আমি কপি করে আপনাদেরকে গ্রুপে দিচ্ছি, এজন্যই বললাম যে ব্যান্ড ডেসক্রিপ্টরটা আপনারা প্রিন্ট করে নেবেন, দেখবেন। এই জায়গাটা দেখেন, পরেরটা যে দিয়েছে এটা পড়েন, একজন পড়েন, দেখেন পরের কথাটা দিয়েছি 7 থেকে দিয়েছি আমি, আইএলটিএস ব্যান্ড ডেসক্রিপ্টরের 7 থেকে দিয়েছি। পেয়েছেন? মেসেঞ্জারে দিয়েছি, পড়েন, অথবা হোয়াটসঅ্যাপে দিয়েছি, পড়েন।
কেউ একজন পড়েন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। পড়ে ফেলেন না। Address all part of the task. হুম। Address all parts of the task. Present a clear হ্যাঁ, position throughout the হ্যাঁ, response. জি। Present তারপর? extends and support main ideas, but there may be a tendency to জেনারেলাইজ overgeneralize, অ্যান্ড and or supporting ideas may lack focus. ল্যাক ফোকাস। অর্থাৎ আপনি যে সাপোর্ট করছেন, ওভার জেনারেলাইজড আমি আসতেছি। আপনি যে সাপোর্ট করছেন, আপনার যে পয়েন্ট খেয়াল করেন, প্রেজেন্টস, এক্সটেন্ডস অ্যান্ড সাপোর্টস মেইন আইডিয়াস। একটা আইডিয়া প্রেজেন্ট করবেন, সেইটাকে এক্সটেন্ড করতে হবে এবং সেটা নিয়েই কথা বলতে হবে। অনেক আইডিয়া দরকার, ব্যাপারটা এরকম না। আচ্ছা, বাট দেয়ার মে বি এ টেন্ডেন্সি টু ওভার জেনারেলাইজ। ওভার জেনারেলাইজটা কি আসতেছি, অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস মে ল্যাক ফোকাস। অর্থাৎ আপনি ফোকাস থেকে সরে গেছেন, আপনার যে মেইন আইডিয়াটা প্রেজেন্ট করছেন সেটা থেকে আপনি সরে আসছেন। এইটা কিন্তু 7 এর। এই জন্যই বললাম টাস্ক মানে ব্যান্ড ডেসক্রিপ্টরটা আমাদের খুবই সিগনিফিকেন্ট। হ্যাঁ, যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম, তাহলে এখানে আসেন যে আই বিলিভ দ্যাট। এই জন্য বললাম ইন্ট্রোডাকশনে যে আপনার অপিনিয়ন ইন্ট্রোডাকশনে থাকতে হবে যদি অপিনিয়ন চায়। ওকে, এবার আসেন অপিনিয়ন কোশ্চেন। সাম পিপল বিলিভ দ্যাট আনপেইড কমিউনিটি সার্ভিস শুড বি এ কম্পালসারি পার্ট অফ হাই স্কুল প্রোগ্রামস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি? তার মানে এটা কি, অ্যাগ্রি অর ডিসএগ্রি? আপনি অ্যাগ্রি করবেন অথবা ডিসএগ্রি করবেন। তাহলে এখানে টপিক কি, কমিউনিটি সার্ভিসেস ফর অল টিনেজার। সবার জন্য কমিউনিটি সার্ভিস থাকা জরুরি। তাহলে এটার আপনার অ্যান্সার কি হবে, অ্যাগ্রি, ডিসএগ্রি, ব্যালেন্সড অপিনিয়ন। ব্যালেন্সড অপিনিয়নে যাওয়ার ব্যাপারে আমি খুব পছন্দ করি না, কারণ ব্যালেন্সড অপিনিয়ন দিয়ে আপনি আপনার পজিশন ক্লিয়ার করা কঠিন। আপনি এই দলের সাথে কিছু থাকবেন, ওই দলের সাথে কিছু থাকবেন, এটা ঝামেলা। তার চেয়ে আপনি একটা দলে চলে যান, একটা দলে গেলে প্রুফ করা সহজ। আচ্ছা, ইট ইজ সামটাইমস আর্গিউড দ্যাট, দেখেন এখানে বলা হয়েছে বিলিভ দ্যাট, এখানে আর্গিউড দ্যাট হাই স্কুল স্টুডেন্ট শুড বি মেড টু সাম ওয়ার্ক ইন দেয়ার লোকাল কমিউনিটিস। আই কমপ্লিটলি অ্যাগ্রি। খেয়াল করেন, আমি পরিপূর্ণভাবে একমত প্রকাশ করতেছি দ্যাট দিস কাইন্ড অফ স্কিম উড বি এ গ্রেট আইডিয়া। ঠিক আছে, অথবা ইন মাই অপিনিয়ন it would be wrong to force teenagers to do any kinds of unsalaried work. Or, while I disagree with the idea of making such programs compulsory, I do believe that voluntary community service could benefit young people. অর্থাৎ এখানে বিভিন্ন স্টাইলে দেওয়া হইলো, তো আপনি আপনার চয়েস দিতেই পারে। আপনি মনে করেন যে না, টিনেজারদের এটার সাথে ইনভলভ হওয়া উচিত, কমিউনিটি ওয়ার্ক করা উচিত। আবার বললেন যে না, টিনেজাররা কমিউনিটি ওয়ার্কে গেলে তাদের সমস্যা, তাদের পড়াশোনা হ্যাম্পার হয়। আপনি আপনার পক্ষে লজিক্যাল যুক্তি দিতে থাকবেন। ঠিক আছে, তাহলে প্রবলেম এন্ড সলিউশন কি ধরনের আমরা এর আগে বলেছি, যেমন মেনি ক্রিমিনালস রিঅফেন্ড আফটার দে হ্যাভ বিন পানিশড। Why do some people continue to commit crimes after they have been punished, and what measures can be taken to tackle this problem? তাহলে প্রবলেম সলিউশন, প্রবলেম কি, যে বাবা পরে 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 আসতেছি, দাঁড়াও।